বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা ভালো আছো। আমরা আজকে থার্ড ইয়ারের ক্লাসে স্বাগত জানাচ্ছি তোমাদের। আমি গত ক্লাসে আমরা টেস্ট অফ হাইপোথিসিসের এক্সাম্পল গুলো শেষ করেছি, কাই স্কোয়ার টেস্ট করেছিলাম এবং কাই স্কোয়ারের কিছু কন্টিনিউয়েন্সি টেবিলের যে প্রবলেমগুলো সেগুলো আমরা দেখেছি, অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ অ্যাট্রিবিউটস নিয়ে আমরা কাজ করেছি। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, চলো যে আমরা দেখে আসি কি কি কাজ করব। আমরা তারপরে এখানে একটু দিয়েছি, সেটা হচ্ছে আমরা দেখবো, এটা আগেও বলেছি আমরা, মোস্ট পাওয়ারফুল টেস্ট কি জিনিস, তারপর হচ্ছে নিউম্যান পেয়ারসন্স লেমা। মূলত আমরা কাজ করব হচ্ছে নিউম্যান পেয়ারসন্স লেমা নিয়ে। তো সেই কারণেই আমাদের কিছু আগের জিনিসগুলো একটু আগে আমরা দেখে আসবো, রিভিউ করবো একটু। ঠিক আছে, চলো যাই। নিউম্যান পেয়ারসন্স লেমা আমরা যখন নিয়ে কথা বলবো, তার আগে একটু আবার একটু রিভিউ করে নিই যে আমাদের টাইপ 1 এরর, টাইপ 2 এরর কি ছিল, এবং সেখান থেকেই আমাদের পাওয়ার অফ টেস্টটা কি জিনিস ছিল বা পাওয়ার ফাংশনটা কি ছিল সেটা আমরা একটু দেখে নিই, কারণ এটা আমাদের কিন্তু আবার লাগবে। আমরা দেখেছি যে স্ট্যাটিস্টিক্সে আমরা দুই ধরনের ভুল করে থাকি, একটা হচ্ছে টাইপ 1 এরর, আরেকটা হচ্ছে টাইপ 2 এরর। এবং এই টাইপ 1 এরর যেটা, সেটা ছিল কি আমাদের, যে নাল যদি আমাদের ট্রু হওয়া সত্ত্বেও আমরা যদি এটাকে রিজেক্ট করে থাকি, দেখো, নাল হাইপোথিসিস ট্রু এটা সত্ত্বেও যদি আমরা হাইপোথিসিসটাকে রিজেক্ট করে দেই, অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিসকে যদি একসেপ্ট করি, তাহলে নিশ্চয়ই আমাদের ভুল হবে। কারণ নাল যদি ট্রু হয় তাহলে আমার নালকেই একসেপ্ট করা উচিত। তো নালকে একসেপ্ট না করে যদি আমি অল্টারনেটিভকে একসেপ্ট করি, নালকে যদি রিজেক্ট করে দেই, তাহলে যে ভুলটা হয় সেটা আমরা বলেছিলাম, সেটা ছিল আমাদের টাইপ 1 এর। এখন দেখো, আর ঠিক তার উল্টো কথাটাই কি, টাইপ 2 এররটা, সেটা হচ্ছে আমাদের অল্টারনেটিভ ট্রু। দ্যাট মিনস নাল হচ্ছে আমাদের ফলস। এখন নাল যদি ফলস হয় তাহলে অবশ্যই সেটাকে আমাদের রিজেক্ট করার কথা, কিন্তু আমরা সেটা সেই ক্ষেত্রে রিজেক্ট না করে যদি আমরা এটাকে একসেপ্ট করে নেই, তাহলেও অবশ্যই আমাদের একটা ভুল হয়ে যাবে। তো সেই ধরনের ভুলটাকে আমরা বলছি টাইপ 2 এরর। তাহলে টাইপ 2 এররটা কি? টাইপ 2 এররটা হচ্ছে যখন আমাদের H1 ট্রু হওয়া সত্ত্বেও আমরা নালকে যদি একসেপ্ট করি, তখন আমাদের যে এররটা হয় সেই এররটাকে আমরা বলছি টাইপ 2 এরর। ঠিক আছে, তাহলে এই যে দুই ধরনের এরর, এই দুই ধরনের এটাকে আমরা বলছি এরর। তো এই এরর হওয়ার যে প্রবাবিলিটি, সেটাকে আমরা ডিফাইন করি হচ্ছে একটা আলফা দিয়ে আর একটা হচ্ছে বিটা দিয়ে। তো আলফাটা কি? আলফা হচ্ছে প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর। তাহলে টাইপ 1 এরর হওয়ার যে প্রবাবিলিটি, সেটাকে আমরা বলছি আলফা। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কিন্তু আরো নামে ডিফাইন করে থাকি। এটাকে আমরা বলে থাকি লেভেল অফ সিগনিফিকেন্সও বলে থাকি, সাইজ অফ টেস্টও বলে থাকি। ঠিক আছে, তাহলে এটা, তাহলে লেভেল অফ সিগনিফিকেন্স বা আলফা বলতে আমরা কি বোঝাচ্ছি? প্রবাবিলিটি অফ রিজেক্টিং এইচ নট when H0 is true. That means H0 true হওয়া সত্ত্বেও তাকে রিজেক্ট করে দেওয়ার যে প্রবাবিলিটি, রিজেক্ট করে দেওয়ার যে সম্ভাবনা, সেটাকে আমরা বলছি আলফা বা লেভেল অফ সিগনিফিকেন্স। তার মানে হচ্ছে যে আমরা ধরে নিই আলফা ইকুয়াল টু 0.05, আলফা ইকুয়াল টু 0.01। তার মানে কি দাঁড়াচ্ছে সেটা, যে আমার কোনো একটা ডিসিশনের ক্ষেত্রে, যেমন ধরো আমি বললাম যে তোমাদের ক্লাসের ছাত্রদের ডেইলি এক্সপেন্ডিচার হচ্ছে 100 টাকা। তো এটা সত্য, আসলে যদি আমরা হোল পপুলেশন থেকে নেই তাহলে এটা সত্য। তো আমি এখানে বললাম যে আমি ডিসিশন দিলাম যে আমার 5% লেভেল অফ সিগনিফিকেন্সে হাইপোথিসিসটা একসেপ্ট করে নিলাম। হ্যাঁ, 5% লেভেল অফ সিগনিফিকেন্সে হাইপোথিসিসটা একসেপ্ট করে নিলাম, তার মানে হচ্ছে আমার এই হাইপোথিসিসটা ট্রু। এবং যদি আমি এটাকে রিজেক্ট করে দিই, তাহলে আমার এর যে ভুল হবে, সেই ভুল হওয়ার প্রবাবিলিটি হবে 5%।
নাল হাইপোথিসিস ট্রু হওয়া সত্ত্বেও যদি আমি এটাকে ভুলবশত, যেমন আমি যদি 5% লেভেলে সিগনিফিকেন্সে করে থাকি, তাহলে আমি বলবো যে আমি যদি এটা রিজেক্ট করে দেওয়ার যে প্রবাবিলিটি, এই জিরো ট্রু হওয়া সত্ত্বেও এইটাকে যদি এটা রিজেক্ট করে দেওয়ার প্রবাবিলিটি হচ্ছে 5%। আর টাইপ 2 এররটাকে আমরা কি বলছি? প্রবাবিলিটি অফ অ্যাকসেপ্টিং H not when H not is false। নাল যদি আমার ফলস হয়, তা সত্ত্বেও সেটাকে যদি আমি একসেপ্ট করে নিই, একসেপ্ট করে দেওয়ার যে প্রবাবিলিটি, সেটাকে আমরা ডিফাইন করছি বিটা দিয়ে। তো সিম্বলিক্যালি আমরা দেখেছি যে আমরা নালকে দেখো, আমরা পি, দ্যাট মিনস প্রবাবিলিটি, এক্স ইজ ইন ডব্লিউ, ডব্লিউ মিনস হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন, দ্যাট মিনস স্যাম্পল অবজারভেশন গুলো, স্যাম্পল ভ্যালু গুলো ক্রিটিক্যাল রিজিয়নে পড়বে যখন নাল ট্রু। এর প্রবাবিলিটিটাকে আমরা বলছি আলফা। ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে এক্স এর যে অবজারভেশন গুলো আছে, যে ভ্যালু গুলো আছে x1 x2 আপ টু xn, এগুলো তো ক্রিটিক্যাল রিজিয়নে পড়ার কথা না, কারণ হচ্ছে নাল হাইপোথিসিস ট্রু। এখন নাল হাইপোথিসিস ট্রু হওয়া সত্ত্বেও এই ক্রিটিক্যাল রিজিয়ন বা বাতিল এলাকা, যেটা রিজেকশন রিজিয়ন যেটা, সেইখানে যদি পড়ে বা পড়ার প্রবাবিলিটি, সেটাকে আমরা বলছি আলফা বা লেভেল অফ সিগনিফিকেন্স। তো এটাকে আমরা আরেকটা ভাবেও প্রকাশ করে থাকি। দেখো, যখন আমরা লাইকলিহুড ফাংশন দিয়ে প্রকাশ করি, তখন আমরা ইন্টিগ্রাল ডাব্লিউ, দ্যাট মিনস ক্রিটিক্যাল রিজন এল নট ডিএক্স ইজ ইকুয়াল টু আলফা। তাহলে আমরা এটা একটু মনে রাখবো যে আলফাটাকে আমরা লাইকলিহুড ফাংশন দিয়ে যখন প্রকাশ করি, তখন আমরা এই সিম্বলে এক্সপ্রেস করে থাকি। দেখো এখানে, where L0 is the likelihood function of the sample observation under H naught and fx dx represent the n-fold integral। তার মানে integral w L naught dx is equal to alpha। তো এখানে যে dx মানে যখন আমার অবজারভেশন গুলো x1 x2 x3 আপ টু xn থাকবে, তখন আমাদের ইন্টিগ্রাল dx1 dx2 আপ টু dxn হবে। আবার দেখো বিটাটা তাহলে কি লিখতেছি আমরা এখানে? দেখো, প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর, দ্যাট মিনস px ইজ ইন, অর্থাৎ স্যাম্পল অবজারভেশন গুলো কোথায় পড়বে? একসেপ্টেড রিজিয়নে পড়বে। ডাব্লিউ যদি আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন হয়, তাহলে আমাদের একসেপ্টেড রিজিয়নটা কি হবে? ডাব্লিউ নট হবে। দুটো মিলেই হচ্ছে আমাদের ফুল রিজিয়নটা, তাই না? একসেপ্টেড এবং রিজেকশন রিজিয়নটা। যেমন ধরো, আমরা যদি এখানে এখানে আমরা যদি বলি, তাহলে আমাদের এই যে এটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন। যদি টু টেইলে বলি, তাহলে এটাকেও বলবো ক্রিটিক্যাল রিজিয়ন, আর এটা হয়ে যাবে আমাদের একসেপ্টেড রিজিয়ন। ঠিক আছে? তাহলে এটা দুটো মিলেই আমাদের হচ্ছে টোটাল এরিয়াটা। তো আমরা এখানে যে জিনিসটা বলছি, প্রবাবিলিটি অফ টাইপ 2 এরর ক্ষেত্রে দেখো, স্যাম্পল অবজারভেশন গুলো কোথায় পড়ছে? একসেপ্টেড রিজিয়নে পড়ছে যখন আমার অল্টারনেটিভ ট্রু। তো অল্টারনেটিভ ট্রু মানেই হচ্ছে নাল ফলস। তো নাল যদি ফলস হয়, তাহলে আমার এটা কোথায় পড়ার কথা ছিল? আমার এই রিজেকশন রিজিয়নে পড়ার কথা ছিল, যেহেতু নাল ফলস। আবারও বলছি, H1 ট্রু, H1 ট্রু মানে হচ্ছে কি? নাল ফলস, নাল হাইপোথিসিস ফলস। যদি নাল হাইপোথিসিস ফলস হয়, তাহলে আমার অবজারভেশন গুলো কোথায় পড়ার কথা ছিল? রিজেকশন রিজনে পড়ার কথা ছিল, কিন্তু এটা পড়ে গেল কোথায়? একসেপ্টেড রিজনে। তাহলে এখানেও এক ধরনের ভুল হলো। সেই ভুল হওয়ার যে প্রবাবিলিটি, সেটাকে আমরা বলছি বিটা দিয়ে, এবং এটাকে আমরা ডিফাইন করে থাকি। যদি আমি লাইকলিহুড ফাংশন দিয়ে ডিফাইন করি, তাহলে ইন্টিগ্রাল ডাব্লিউ বার L1 dx। L1 মানে হচ্ছে আমার এখানে না অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু, আর এখানে আমরা এল নট দিলাম, তার মানে হচ্ছে নাল হাইপোথিসিস ট্রু। তো এটা হচ্ছে আমাদের বিটা। তো এখানে আমরা বলছি যে L1 is the likelihood function of the sample observation under H1। যেহেতু আমরা বলছি যে টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1, সুতরাং আমরা কি বলবো? এটা আর এটা আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 1 হবে না? দেখো, তাহলে ইন্টিগ্রাল ডাব্লিউ, এটা একটু ভুল আসছে এখানে, এটা এল নট হবে। হ্যাঁ, এটা এল নট হবে। আচ্ছা, সরি, এটা হচ্ছে ঠিকই আছে। সেটা হচ্ছে যে ডাব্লিউ এল ওয়ান ডিএক্স প্লাস ডাব্লিউ বার এল ওয়ান ডিএক্স ইজ ইকুয়াল টু 1।
তার মানে হচ্ছে আমাদের দেখো এখানে আমরা এখানে কি পেয়েছি, বিটা, তাই না? তাহলে আমরা জানি যদি আমাদের এই বিটা যদি আমার ভুল করার প্রবাবিলিটি হয়, আর তাহলে সঠিক হওয়ার প্রবাবিলিটি কি হবে? অবশ্যই 1 মাইনাস বিটা হবে, 1 মাইনাস বিটা হবে। তাহলে টোটাল প্রবাবিলিটি কত? টোটাল প্রবাবিলিটি অবশ্যই 1। তো এইটাই আসলে এখানে বলা হয়েছে, সেটা হচ্ছে এল ডাব্লিউ এল ইন্টিগ্রাল ডাব্লিউ এল ওয়ান ডিএক্স প্লাস ইন্টিগ্রাল ডাব্লিউ বার এল ওয়ান ডিএক্স ইজ ইকুয়াল টু 1। তার মানে এটা হচ্ছে আমার ভুল ডিসিশন, আর এটা হচ্ছে আমার কারেক্ট ডিসিশন। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কারেক্ট ডিসিশন, অর্থাৎ অল্টারনেটিভ হাইপোথিসিস যদি আমার ট্রু হয়, তাহলে আমার স্যাম্পল অবজারভেশন গুলো ক্রিটিক্যাল রিজনে পড়ার কথা। এটাই হচ্ছে আমার কারেক্ট ডিসিশন। তো এই যে দুটো মিলে আমাদের টোটাল প্রবাবিলিটি হচ্ছে 1। সো এটা আমরা আসলে আগেই দেখিয়ে দিলাম, সেটা হচ্ছে সো ডাব্লিউ ইন্টিগ্রাল ডাব্লিউ এল ওয়ান ডিএক্স ইজ ইকুয়াল টু 1 মাইনাস ডাব্লিউ বার এল ওয়ান ডিএক্স ইজ ইকুয়াল টু 1। সুতরাং এটা সব এটা মাইনাস হচ্ছে, অর্থাৎ 1 মাইনাস হচ্ছে দিস, এটাকে সাইড চেঞ্জ করলাম, 1 মাইনাস বিটা। আমরা এমনিও এখানে বলতে পারি যে বিটা প্লাস 1 মাইনাস বিটা ইজ ইকুয়াল টু 1। তো সেই হিসাবেও আমাদের এই জিনিসটা চলে আসে, এই ইয়েটা। তো এখন দেখো যে 1 মাইনাস বিটা তাহলে কি? ঠিক আছে, তো 1 মাইনাস বিটাটা অ্যাকচুয়ালি কি? কারেক্ট একটা ডিসিশন, কারণ আমরা এখানে বিটাটাকে বলছি রং ডিসিশন, রং হওয়ার প্রবাবিলিটি। তো কারেক্ট হওয়ার টোটাল প্রবাবিলিটি যদি আমি 1 ধরি, তাহলে এটা যদি রং হয়, এটা কি হবে? অবশ্যই ট্রু হবে। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের কারেক্ট ডিসিশনের প্রবাবিলিটি। তো এই কারেক্ট ডিসিশনের প্রবাবিলিটি দ্যাট মিনস 1 মাইনাস বিটা, 1 মাইনাস বিটাকে আমরা কিভাবে ডিফাইন করেছি, এই যে এখানে আমরা বলেছি এটাতে। তাহলে প্রবাবিলিটি অফ এক্স, দেখো পি অফ এক্স ইজ ইন ডাব্লিউ when h1 is true। এটা হচ্ছে আমাদের 1 মাইনাস বিটা। এই আমাদের কিন্তু এই জিনিসটা খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে আমাদের 1 মাইনাস বিটা, এবং 1 মাইনাস বিটাটাই হচ্ছে পাওয়ার অফ টেক্সট। ঠিক আছে, এই 1 মাইনাস বিটাটা হচ্ছে আমাদের এটা কারেক্ট ডিসিশন হওয়ার প্রবাবিলিটি, এবং এটাই হচ্ছে আমাদের পাওয়ার অফ টেক্সট। দেখো যে আমরা এই জিনিসটাকে আরেকটু বলছি আবার, যে আলফা ইজ দ্য প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর ইজ নোন অ্যাজ লেভেল অফ সিগনিফিকেন্স অফ দ্য টেস্ট। একটু আগে আমরা এটা বললাম, এবং এটাও বললাম যে এটাকে আরো একটা নামে বলা হয়, সেটা হচ্ছে সাইজ অফ দ্য ক্রিটিক্যাল রিজিয়ন। ক্রিটিক্যাল রিজিয়নের যে সাইজ সেটাও বলা হয়। আর পাওয়ার অফ টেস্টটাকে আমরা কি বললাম? 1 মাইনাস বিটা হচ্ছে আমাদের পাওয়ার ফাংশন অফ দ্য টেস্ট অফ হাইপোথিসিস H0 এগেইনস্ট অল্টারনেটিভ হাইপোথিসিস H1। ঠিক আছে, তাহলে এই পাওয়ার অফ টেস্টটাকে আমরা কনসিডার করছি কিসের ভিত্তিতে? অ্যাকচুয়ালি অল্টারনেটিভ হাইপোথিসিসের ভিত্তিতে। এটা একটু খেয়াল রাখবেন। আর the value of the power function of a parameter point is called power of the test at that point। ঠিক আছে, তাহলে পাওয়ার ফাংশনের যে ভ্যালুটা আমরা পাবো, সেটা হচ্ছে সেটাকে আমরা বলবো পাওয়ার অফ টেস্ট অফ দ্যাট পয়েন্ট, ওই পয়েন্ট। এখন দেখো আমরা যে কথাটা বলছি যে এখানে আসলে আমাদের দুই ধরনের ভুল হচ্ছে। আমাদের উচিত কিন্তু আমরা চাইবো প্রপারলি আসলে দুই ধরনের ভুলকেই কমানোর জন্য, কিন্তু দেখবা যে আমরা স্ট্যাটিস্টিক্সে যে জিনিসটা হয়, সেটা হচ্ছে যদি আমরা একটা ভুলকে কমাতে চাই, তাহলে কিন্তু আমাদের উই হ্যাভ টু কন্ট্রোল বোথ টাইপ অফ এরর। দুই ধরনের ভুলই আমাদের কমানো উচিত, কিন্তু আমাদের কি হয় যে একটা কমালে একটা বেড়ে যায়। ঠিক আছে, since the commission of an error is either type a random variable, equivalently an ideal test should minimize the probability of both type of error। মানে আমরা দুই ধরনের এররটাকে কমাতে চাই, যেমন আলফা এবং বিটা, এই দুই ধরনের এররটাকে আমরা কমাতে চাই। কিন্তু আনফরচুনেটলি একটা ফিক্সড স্যাম্পল সাইজের জন্য, দেখো যদি আমার ফিক্সড স্যাম্পল সাইজ হয়, তাহলে আলফা এবং বিটা দুইটাই কিন্তু রিলেটেড। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হয় সেটা হচ্ছে একটা যদি আমরা বাড়াই, আরেকটা একটা একটা কমাতে গেলে আরেকটা বেড়ে যায়, আরেকটা বাড়াতে গেলে একটা যেটাই যদি আলফা বাড়াই তাহলে বিটা কমবে, এবং আলফা কমালে বিটা বেড়ে যাবে। তার মানে হচ্ছে কি আমরা দু ধরনের ভুলকে একই সাথে কমাতে পারি না।
ঠিক আছে? তো কি করি আমরা তাহলে দেখো, যেহেতু সিন্স টাইপ 1 এরর ডিম টু বি মোর সিরিয়াস দ্যান টাইপ 2 এরর, তাহলে যেহেতু টাইপ 1 এররটাকে মনে হয় যে টাইপ 2 এরর চেয়ে বেশি সিরিয়াস, সুতরাং আমরা কি করি, ইউজুয়ালি প্র্যাকটিস করি যেটা, সেটা হচ্ছে আমরা এটাকে ফিক্স করে নিই। ইউজুয়ালি প্র্যাকটিস টু কন্ট্রোল আলফা এট এ প্রি ডিটারমাইন্ড লো লেভেল। আমরা আসলে এটাকে প্রিডিটারমাইন্ড একটা কমিয়ে একটা ফিক্সড করে নেই আর কি। যেমন আমরা ফিক্সড করে নেই আলফা ইজ 0.05, আলফা ইজ 0.01, এইভাবে আমরা আসলে প্রিডিটারমাইন্ড করে নিই যে আমার আলফা ভুলের মাত্রা কত হবে। ঠিক আছে? Subject to the constraint on the probability of type 1 error, choose a test which minimize beta or maximize power function 1 minus beta। তার মানেটা কি আমাদের দেখো, যে আমরা কি করছি, যে আমরা যখন দেখতে পাচ্ছি যে একটা কমালে আরেকটা বেড়ে যায়, সুতরাং আমরা দুই ধরনের ভুল একই সাথে কমাতে পারছি না। তো আমরা সেই ক্ষেত্রে কি করি, টাইপ 1 এররটাকে ফিক্স করে নিয়ে আমরা টাইপ 2 এররটাকে কমানোর চেষ্টা করি। আর যার ফলে যেটা যার ফলে টাইপ 2 এরর যখন কমে তখন কিন্তু পাওয়ার ফাংশনটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। কারণ টোটাল প্রবাবিলিটি আমার কত, 1। সুতরাং এক্ষেত্রে দেখো, এটাকে যদি আমি মিনিমাইজ করতে পারি, আমার 1 মাইনাস বিটা, দ্যাট মিন্স কারেক্ট ডিসিশন হওয়ার প্রবাবিলিটি যেটা, সেটা আমার বেড়ে যায়। সো আমরা সেই জন্যই আলফাটাকে ফিক্সড ধরে নিয়ে আমরা বিটাকে কমানোর চেষ্টা করি, এবং যার ফলে আমার পাওয়ার ফাংশনটা বেড়ে যায়। এখন আসো মোস্ট পাওয়ারফুল টেস্ট কি জিনিস। তো মোস্ট পাওয়ারফুল টেস্ট যেটা, সেটা আসলে আমরা যেটা কনসিডার করে থাকি সেটা হচ্ছে যে একটা সিম্পল হাইপোথিসিস, নাল হাইপোথিসিস এবং সিম্পল অল্টারনেটিভ হাইপোথিসিসের ভিত্তিতে আমরা আসলে মোস্ট পাওয়ারফুল টেস্টটা করে থাকি। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা যে আমার হাইপোথিসিসটা কিরকম হবে, দুটোই কিন্তু সিম্পল। ঠিক আছে? আমার নালটাও সিম্পল হবে, অল্টারনেটিভও সিম্পল হবে। সিম্পল মনে আছে তো কি হবে সিম্পল? দ্যাট মিনস এটা ফিক্সড, অর্থাৎ এরকম গ্রেটার দেন, লেস দেন, নট ইজ ইকুয়াল টু কোনোটাই হবে না। যদি এরকম কোনো কিছু নাল অথবা অল্টারনেটিভ কোনোটার মধ্যেই থাকে, তাহলে সেটাকে আমরা বলি কম্পোজিট হাইপোথিসিস, তাই না? তাহলে আমার যখন মোস্ট পাওয়ারফুল টেস্ট নিয়ে আমরা কথা বলবো, তখন আমাকে এই দুটো জিনিস কনসিডারেশনের মধ্যে আনতে হবে। সেটা হচ্ছে যে আমরা ধরে নিব, এটা কনসিডার দ্য প্রবলেম of testing a simple hypothesis h naught theta is equal to theta against a simple alternative hypothesis h1 theta is equal to theta 1। তাহলে আমাকে এই কথাটা কিন্তু মোস্ট পাওয়ারফুল টেস্টের ক্ষেত্রে মানতে হবে। মানে আমাকে আগেই এটা চিন্তা ভাবনা করে নিতেই হবে যে আমার হাইপোথিসিস, নাল হাইপোথিসিসটাও হবে সিম্পল এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটাও সিম্পল হবে। তাহলে এখন আসো ডেফিনিশনটা। The critical region W is most powerful critical region of size alpha for testing h naught theta is equal to theta 0 against h1 theta is equal to theta 1 if p of, that means probability of x is in W given h naught is equal to হচ্ছে integral W L naught dx is equal to alpha এবং and p of x is in W given h1 greater than is equal to p of x is in W1 given h1 for every other critical region W1 satisfying এই শর্তটা। মানেটা কি তাহলে, যে আমরা কি করছি, এই যে আমরা ক্রিটিক্যাল রিজিয়ন নিয়ে তো কথা বলছি, তাহলে একটা ক্রিটিক্যাল রিজিয়নকে আমরা মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন বলবো, তার সাইজ হবে কত, আলফা। সাইজ আলফা মানে মনে আছে তো, মানে ভুল হওয়ার প্রথম প্রকার ভুলের যে মাত্রাটা, সেই মাত্রাটা আলফা থাকে। তাহলে আমরা কিন্তু এখানে যে জিনিসটা কনসিডার করছি সেটা হচ্ছে দুটো ক্রিটিক্যাল রিজিয়ন। ঠিক আছে? দুটো ক্রিটিক্যাল রিজিয়নের মধ্যে আমরা একটাকে বলছি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন। ঠিক আছে? দুটো ক্রিটিক্যাল রিজিয়ন, তাহলে একটা হচ্ছে আমাদের কি, একটা হচ্ছে আমাদের ডাব্লিউ, কোথায় গেল, একটা হচ্ছে আমাদের ডাব্লিউ আর একটা হচ্ছে ডাব্লিউ ওয়ান। ঠিক আছে? এই দুটো ক্রিটিক্যাল রিজিয়নকে আমরা কনসিডার করছি।
এই হচ্ছে আমাদের ডাব্লিউ, আরেকটা হচ্ছে ডাব্লিউ1, দুটো ক্রিটিক্যাল রিজন। মনে রাখতে হবে যে এই দুটো ক্রিটিক্যাল রিজনেরই সাইজটা যেটা, সেই সাইজটা কিন্তু একই। সেটা হচ্ছে কি, এটার জন্য আলফা আর এটার জন্য আলফা। যে জিনিসটা আমরা এখানে মেনশন করেছি দেখো, যে এই এইটা কন্ডিশন কি কি আছে দেখো। এক হচ্ছে, প্রথম কথা হচ্ছে যে সিম্পল নাল এবং সিম্পল অল্টারনেটিভ হাইপোথিসিস হবে। তারপরে হচ্ছে যে আমার সাইজ সাইজ হবে কি আলফা। আলফা মানে এটা, তাহলে আমার এখানে এই যে আমরা আলফাকে ডিফাইন করেছি, এই আলফা, আলফা আমার থাকবে, আলফা দুটো রিজনের জন্যই সেম থাকবে। শুধু তাহলে কি হবে, শুধু দেখো এই যে এক্স এক্স স্যাম্পল অবজারভেশন গুলো কোথায় পড়ছে, ক্রিটিক্যাল রিজনে পড়ছে যখন অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু। তার মানে এই অল্টারনেটিভ হাইপোথিসিস ট্রু, এটা মানে কি ছিল, এটা মানে কারেক্ট ডিসিশন ছিল না, 1 - বিটা ছিল। এটাও আরেকটা ক্রিটিক্যাল রিজন, যেটাকে আমরা কিন্তু W1 বলছি, এটাও আরেকটা ক্রিটিক্যাল রিজন। তাহলে এই স্যাম্পল অবজারভেশন গুলো, এক্স এর যে স্যাম্পল অবজারভেশন গুলো, সেগুলো আরেকটা ক্রিটিক্যাল রিজনে পড়বে যখন অল্টারনেটিভটা ট্রু। তাহলে এরকম যদি কন্ডিশন হয়, দুটোর ক্ষেত্রে আবারও বলছি, দুটোর ক্ষেত্রে কিন্তু আমাদের সাইজ, প্রথম প্রকার ভুলের মাত্রাটা সমান। দুটোর ক্ষেত্রে প্রথম প্রকার ভুলের মাত্রা সমান, কিন্তু আমাদের একটার পাওয়ার, দেখো একটু আগে আমি এটাকে, সরি, ঠিক আছে, এই যে সরি সরি হ্যাঁ, এই যে দেখো, এই যে আমরা বললাম এটা কি আমাদের 1 - বিটা না, এটা ছিল, একটু খেয়াল করে দেখো 1 - বিটা কি ছিল, এক্স ইজ ইন ডাব্লিউ গিভেন ডাব্লিউ1 এইচ1। তার মানে অল্টারনেটিভ ট্রু যখন, তখন স্যাম্পল অবজারভেশন গুলো যদি রিজেকশন রিজিয়নে পড়ে, তাহলে আমরা এটা কি কি বলছি, 1 - বিটা, দ্যাট মিনস কারেক্ট ডিসিশন, এবং সেটাই হচ্ছে পাওয়ার ফাংশন। ঠিক আছে। তো এখন এখানে যেটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে, আমি লেজার ইয়েটা নিয়ে নিই। এখানে দেখো, 8 probability of x is in w given h1, এটাও probability x is in w1, দ্যাট মিন্স আরেকটা ক্রিটিক্যাল রিজন। এই যে আমরা বললাম আরেকটা ক্রিটিক্যাল রিজন w1, এটাও কিন্তু given h1, তার মানে অল্টারনেটিভ ট্রু। এখন তফাৎটা কোথায়, তফাৎটা হচ্ছে এই ক্রিটিক্যাল রিজনের পাওয়ারটা, w ক্রিটিক্যাল রিজনের পাওয়ারটা w1 ক্রিটিক্যাল রিজনের চেয়ে যদি বড় হয়, তখন আমরা এই W ক্রিটিক্যাল রিজিয়নটাকে বলছি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন। তাহলে আমরা এক কথায় কি বলতে পারি, যখন, তাহলে কখন মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন বলবো, যদি আমার সিম্পল নাল হাইপোথিসিসটা সিম্পল হয়, অল্টারনেটিভ হাইপোথিসিসটাও সিম্পল হয়, এবং দুটোর ক্ষেত্রে সাইজ অফ, যেটা টেস্ট, অথবা সাইজ অফ ক্রিটিক্যাল রিজিয়ন, অথবা লেভেল অফ সিগনিফিকেন্স একই হয়, এবং যদি একটা ক্রিটিক্যাল রিজনের পাওয়ার আরেকটা ক্রিটিক্যাল রিজনের চেয়ে বেশি হয়, তাহলে যেই ক্রিটিক্যাল রিজনের পাওয়ারটা বেশি হবে সেটাকে আমরা বলবো মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন। আর এই মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজনের উপর বেসিস করে যে টেস্টটা হবে, সেটাকে আমরা বলবো মোস্ট পাওয়ারফুল টেস্ট। আশা করছি তোমরা ক্লিয়ার হয়েছে। এখন আমরা একটু দেখি ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট কাকে বলছে। একটু তফাৎ আছে, সেটা হচ্ছে দেখো এখানে যেটা আমরা কনসিডার করছি, সেটা হচ্ছে এই চেহারাটা যদি একটু দেখো তাহলে বুঝতে পারবে। এখানে নাল হাইপোথিসিসটা সিম্পল, কিন্তু অল্টারনেটিভটা দেখো, অল্টারনেটিভ কিন্তু কম্পোজিট, নট ইকুয়াল টু দেয়া আছে। তাহলে এটাকে এই ক্ষেত্রে আমরা বলবো, যদি আমাদের এরকম কম্পোজিট হাইপোথিসিস হয়, অর্থাৎ সেটা নালের ক্ষেত্রেও হোক বা অল্টারনেটিভের ক্ষেত্রে হোক, তাহলে পরে তখন আমরা এটা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট নিয়ে কথা বলতে পারবো। তাহলে আমরা দেখো যে এই ক্ষেত্রেও কিন্তু আমরা যে কাজটা করব, যে প্রি ডিটারমাইন্ড আলফা থাকবে। ঠিক আছে। let us now take up the case of testing simple null hypothesis against a alternative hypothesis, এই against a composite alternative hypothesis। তাহলে আমাদের
যদি সিম্পল নাল হাইপোথিসিস হয় এবং অল্টারনেটিভ আমরা যদি কম্পোজিট হাইপোথিসিস হয় এবং এই ক্ষেত্রে একটা প্রিডিটারমাইন্ড আলফা দ্যাট মিন্স লেভেল অফ সিগনিফিকেন্স যদি হয় দ্য বেস্ট টেস্ট এইচ নট ইজ কল্ড ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট অফ লেভেল আলফা। তার মানে হচ্ছে যে যদি আমার সিম্পল নাল এবং সিম্পল অল্টারনেটিভ না হয়ে ওই টেস্টটাই যদি কম্পোজিট অল্টারনেটিভ হয় বা যে কোনো একটা কম্পোজিট থাকে তখন ওইটার উপর বেস করে যে টেস্টটা হবে সেটাকে আমরা বলবো ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। এখন আসো যে আমরা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়নটা কি সেটা একটু দেখে নিই। এখানে ঠিক আগের মতোই আছে, দেখো দ্য রিজিয়ন ডাব্লিউ ইজ কল্ড ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন অফ সাইজ আলফা। তার মানে হচ্ছে সাইজ কিন্তু এখানে আগের মতো করে একই সাইজ থাকবে, অর্থাৎ আলফা যদি তুমি 0.05 ধরো তাহলে দুটো ক্রিটিক্যাল রিজিয়নের ক্ষেত্রেই ভুলের মাত্রা হচ্ছে 5%। এটার ক্ষেত্রেও ডাব্লিউ এর ক্ষেত্রেও 5%, ডাব্লিউ 1 এর ক্ষেত্রেও 5%। ঠিক আছে? ফর টেস্টিং এখানেই হচ্ছে কথা, ফর টেস্টিং এইচ নট থিটা ইজ ইকুয়াল টু থিটা নট এগেইনস্ট H1 থিটা নট ইজ ইকুয়াল টু থিটা। তাহলে আমাদের এখানে আমরা একটু মার্ক করি, সেটা হচ্ছে আমাদের এইটা অল্টারনেটিভ হচ্ছে কম্পোজিট আর হচ্ছে ক্রিটিক্যাল রিজিয়নের সাইজটা দুটোর ক্ষেত্রেই হচ্ছে আমাদের আলফাই থাকবে। ঠিক আছে? এখন দেখো এই যে এই জিনিসটা আমাদের কন্ডিশন গুলো কি কি দিল, সেটা হচ্ছে এই যে ক্রিটিক্যাল রিজিয়ন দুটোর ক্ষেত্রে আলফা হয়ে গেছে, আমরা মেনশন করেছি আলফা। আর পাওয়ারটাও দেখো, পাওয়ারটাও কিন্তু আগের মতো, এই যে আমরা লিখেছিলাম পি এক্স রিজিয়ন ডাব্লিউ গিভেন H1, অর্থাৎ H1 ট্রু হওয়া সত্ত্বেও স্যাম্পল অবজারভেশন গুলো যদি ক্রিটিক্যাল রিজিয়নে পড়ে, এবং আরেকটা আমরা ক্রিটিক্যাল রিজিয়ন ধরেছিলাম সেটা হচ্ছে W1, আর এটা একটা ক্রিটিক্যাল রিজন সেটা হচ্ছে ডাব্লিউ। তাহলে এটাও দেখো যে তাহলে মূলত কথাটা কি, দুটো ক্রিটিক্যাল রিজন, একটা হচ্ছে ডাব্লিউ আর একটা হচ্ছে W1, এবং দুটো ক্ষেত্রেই সত্য হচ্ছে কোনটা, ট্রু হচ্ছে H1, ট্রু হচ্ছে H1। তাহলে এই যে কন্ডিশন গুলো, এই কন্ডিশন গুলো কিন্তু দুটোই মোস্ট পাওয়ারফুল টেস্টের মতোই, দুটো কন্ডিশনই আমরা মোস্ট পাওয়ারফুল টেস্টে দেখেছি। শুধু তফাৎটা ছিল কি যে আমাদের এখানে সিম্পল অল্টারনেটিভ ছিল। তাহলে নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছে কখন তোমরা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন বলবে, যে যখন তোমার সাইজটা দুটো রিজনের ক্ষেত্রে একই থাকবে কিন্তু একটা ক্রিটিক্যাল রিজনের পাওয়ার দ্যাট মিন্স ডাব্লিউ এর পাওয়ার যদি W1 এর চেয়ে বেশি হয় এবং অল্টারনেটিভ হাইপোথিসিসটা যদি আমার কম্পোজিট হয় তখন সেই ক্রিটিক্যাল রিজন ডাব্লিউ কে বলবো আমরা মোস্ট ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন। আর এই ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজনের উপর বেসিস করে যে টেস্টটা হবে সেটাকে আমরা বলবো ইউএমপি টেস্ট বা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল টেস্ট। ক্লিয়ার নিশ্চয়ই? এখন আসো আমরা আসলে নিউম্যান পেয়ারসন্স লেমাতে কি বলছি। নিউম্যান পেয়ারসন্স লেমা কিন্তু কাজ করে কিসের উপর, দেখো আমি আমার একটু নোটেশন নিই, সেটা হচ্ছে এটা সিম্পল নাল এবং সিম্পল অল্টারনেটিভ। এই জন্যই তোমাদেরকে আগে একটু ভালো করে জিনিসটা দেখিয়ে আসলাম যে কি হবে। এখানে দেখো দিস লেমা provide the most powerful test of the simple hypothesis against a simple alternative hypothesis। এইটাই এখান থেকে মনে রাখবা। The theorem is known as Neyman-Pearson's lemma will prove for density function fx theta a single continuous variate a single parameter। এই জিনিসটাই তোমরা এখানে মাথায় রাখো। আসলে এই জিনিসটা বাকি জিনিসটা যেটা বলেছে সেটা হচ্ছে যখন আমরা সিঙ্গেল কন্টিনিউয়াস ভ্যারিয়েটের জন্য আমরা এবং একটা সিঙ্গেল প্যারামিটার, যেমন এখানে এক্স একটা সিঙ্গেল ভ্যারিয়েট কনসিডার করছি, আর হচ্ছে একটা সিঙ্গেল প্যারামিটার কনসিডার করছি থিটা, দুটোর জন্য যখন এটা ভ্যালিড হবে তখন আমরা এটাকে যখন এন সংখ্যক ভ্যারিয়েবলের জন্য কাজ করব তখন এটাও ভ্যালিড হয়ে যাবে। তো মূলত এখানে নিউম্যান পেয়ারসন্স লেমার যে থিমটা সেটা হচ্ছে যে এটা নিউম্যান পেয়ারসন্স লেমা হচ্ছে মোস্ট পাওয়ারফুল টেস্ট দিবে আমাদের সিম্পল হাইপোথিসিস নাল হাইপোথিসিস, হাইপোথিসিস মানেই হচ্ছে নাল হাইপোথিসিস এগেইনস্ট সিম্পল অল্টারনেটিভ হাইপোথিসিস।
তো তার মানে হচ্ছে সিম্পল নাল এবং সিম্পল অল্টারনেটিভ হাইপোথিসিসের জন্য যখন আমরা মোস্ট পাওয়ারফুল টেস্ট পেতে চাইবো তখন আমাদের কিন্তু এই নিউম্যান পিয়ারসন লেমাটা দিয়ে আমরা অ্যাপ্লাই করব। এখন আসো আমরা দেখি নিউম্যান পিয়ারসন লেমাটা আসলে কি। ঠিক আছে, তো আমরা এখানে দেখো যে কনসিডার করছি কি, ধরে নিচ্ছি লেট কে greater than equal to 0 be a constant and w be a critical region of size alpha such that w is equal to কি x is in sample space, যেখানে লাইকলিহুড ফাংশনটা কি fx থিটা 1 অল্টারনেটিভ। আমরা আবারও বলছি যে যখন আমরা এটা কাজ করব নিউম্যান পার্সন নিয়ে আমাদের এখানে কিন্তু অল্টারনেটিভের বেসিসে আমরা ধরব x থিটা 1 ডিভাইডেড বাই হচ্ছে কি fx থিটা নট which is greater than k। তাহলে আমরা এখানে k হচ্ছে একটা কনস্ট্যান্ট ধরছি এবং w হচ্ছে আমাদের একটা ক্রিটিক্যাল রিজিয়ন এবং তার সাইজটা কত, সাইজটা হচ্ছে আলফা। তাহলে এই w সমান কি হবে আমাদের x is in s, s equal to হচ্ছে স্যাম্পল অবজারভেশন গুলো কোথায় পড়বে, x এ স্যাম্পল স্পেসে পড়বে, s এ পড়বে, আর সেখানে fx থিটা 1 f ডিভাইডেড বাই fx থিটা 0 বা থিটা নট গ্রেটার দেন ইকুয়াল টু k হবে। এটা হচ্ছে উইদিন দ্য রিজন। এটাকে আমরা অন্যভাবে বলতে পারি, লাইকলিহুড ফাংশন দিয়ে বলতে পারি ঠিক একই ভাবে x is equal to w is equal to x is in s l1 given l0 greater than k। তার মানে এটাই হচ্ছে আমাদের l1 আর এটা হচ্ছে l0। তো এটাকে আমরা গ্রেটার দেন ইকুয়াল টু k, এটা হচ্ছে উইদিন দ্য রিজিয়ন, মানে উইদিন দ্য ক্রিটিক্যাল রিজিয়ন। আর যদি ক্রিটিক্যাল রিজিয়নের বাইরে হয় সেটাকে আমরা দ্যাট মিন্স হচ্ছে এক্সেপ্টেড রিজিয়ন হবে। ডাব্লিউ বার চিন্তা করব এবং ডাব্লিউ বার যখন চিন্তা করব তখন অবশ্যই এটা কি হবে, একই জিনিস। এটা যদি গ্রেটার দেন হয় তাহলে এটা হয়ে যাবে লেস দেন ইকুয়াল টু কে। তো আমরা এখানে দুটো ইকুয়েশন দিয়ে ডিফাইন করেছি 16.5 আর হচ্ছে 16.5a। এটা আমরা একটু মনে রাখবো, পরবর্তীতে আমাদের এই কন্ডিশন গুলো লাগবে। এটা কিন্তু আমরা ধরে নিয়েছি, ঠিক আছে, যে এখানে আমরা কে একটা ভ্যালু ধরেছি, একটা কনস্ট্যান্ট টার্ম ধরেছি, ডাব্লিউ একটা ক্রিটিক্যাল রিজিয়ন ধরেছি এবং সেই ক্রিটিক্যাল রিজিয়নটাকে আমরা ডিফাইন করেছি এভাবে, এটাকে একটা আর এটাকে একটা, যেখানে এল নট এবং এল ওয়ান হচ্ছে আমাদের কি লাইকলিহুড ফাংশন অফ দ্য স্যাম্পল অবজারভেশন এক্স ইজ ইকুয়াল টু এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন, অর্থাৎ এই যে এক্স যেগুলো সেগুলো হচ্ছে আমাদের এখানে যে স্যাম্পল অবজারভেশন গুলো এক্স ওয়ান এক্স টু আপ টু এক্স এন, এটা কোথায় পড়বে, স্যাম্পল স্পেসে পড়বে আন্ডার এইচ নট অ্যান্ড এইচ ওয়ান রেসপেক্টিভলি। Then W is the most powerful critical region of the test of hypothesis H naught theta is equal to theta naught against the alternative hypothesis H1 theta is equal to theta 1। তাহলে তোমরা নিশ্চয়ই ক্লিয়ার হয়েছো যে W কে আমরা কখন মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন বলবো, যে নিশ্চয়ই পাওয়ারটা বেশি হবে, ঠিক আছে, আর সাইজ থাকবে একই আলফা এবং আমাদের দুটোই হবে কি অল্টারনেটিভও সিম্পল হবে আর অল্টারনেটিভও সিম্পল নালও সিম্পল, এই শর্তগুলো কিন্তু আমাদের বহাল থাকবে। তো আসো প্রুফে যাই আমরা। প্রুফের ক্ষেত্রে আমরা প্রথমেই আমাদের আমরা জানি যে p of x is in w given w naught is equal to হচ্ছে ইন্টিগ্রাল w l naught dx is equal to alpha, অর্থাৎ টাইপ 1 প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর বা লেভেল অফ সিগনিফিকেন্স কে আমরা আলফা দিয়ে ডিফাইন করে নিলাম। এখন আসো পাওয়ার অফ দ্য রিজিয়ন আমরা একটু আগেই ডিফাইন করেছি, p of x is in w given w1, যেটাকে আমরা ইন্টিগ্রাল w l1 dx is equal to বলেছি 1 মাইনাস থিটা, ঠিক আছে। এখন দেখো এই 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 লেমাটা যদি আমরা এস্টাবলিশ করতে চাই তাহলে কি করতে হবে, উই হ্যাভ টু প্রুভ দ্যাট দেয়ার এক্সিস্ট নো আদার ক্রিটিক্যাল region size less than or equal to alpha which is more powerful than w, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু যে জিনিসটা আমাদের প্রমাণ করতে হবে যে দুইটার কিন্তু সাইজটা কি হবে, এর যে আমরা যেটা এই যে এখানে যেটা বললাম যে একটা পাওয়ারটা বেশি থাকবে, একটা সাইজ কিন্তু দুটোরই সেম থাকবে, মানে একটার কম হবে না, একটা আরেকটা হচ্ছে সাইজটা লেভেল অফ সিগনিফিকেন্স যেটা সেটা কিন্তু কম হবে না, কিন্তু একটার পাওয়ার একটা অন্যটার চেয়ে পাওয়ারটা বেশি থাকবে, পাওয়ারফুলটা পাওয়ার অফ দ্য রিজিয়নটা বেশি থাকবে।
এখন তাহলে দেখো যে W1 আমরা আরেকটা ক্রিটিক্যাল রিজিয়ন ধরে নিলাম of size alpha 1 less than is equal to alpha and power 1 minus beta, so that we have P of x is in W1 given h naught is equal to হচ্ছে একই জিনিস আমরা W1 L naught dx is equal to alpha। তার মানে আমরা এইটাকে একটু আগে যে আলফা দিয়ে ডিফাইন করেছিলাম তখন এটা ছিল শুধু W, আর এখানেও W ছিল, সেখানে আমরা এটাকে আলফা দিয়ে ডিফাইন করলাম। আর এখন আমরা আরেকটা ক্রিটিক্যাল রিজিয়ন চিন্তা করছি, যেটা হচ্ছে যেটাকে আমরা ডিফাইন করছি আলফা দিয়ে, সরি, ক্রিটিক্যাল রিজিয়নকে ডিফাইন করছি হচ্ছে W1 দিয়ে। সুতরাং তার যে লেভেল অফ সিগনিফিকেন্স বা প্রবাবিলিটি অফ টাইপ 1 এরর সেটাকে আমরা লিখতে পারি এইভাবে। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা তোমাকে? তার মানে আমরা তো আরেকটা ক্রিটিক্যাল রিজিয়ন ধরেছি, তাই না? এখানে W হচ্ছে আমাদের অন্য আরেকটা ক্রিটিক্যাল রিজিয়ন, এটাও কিন্তু ক্রিটিক্যাল রিজিয়ন, ঠিক আছে? এই যে এটা আমাদের ক্রিটিক্যাল রিজিয়ন। তাহলে আমাদের নাল হাইপোথিসিস ট্রু হওয়া সত্ত্বেও যদি আমার স্যাম্পল অবজারভেশন গুলো ক্রিটিক্যাল রিজিয়ন পড়ে, মানে পড়ার প্রবাবিলিটি, সেটাকে আমরা কি বলছি? আলফা বলছি না? এটাকে আমরা আলফা বলছি। আবারও বলছি যে নাল ট্রু হওয়া সত্ত্বেও আমার অবজারভেশন গুলো কোথায় পড়ছে? ক্রিটিক্যাল রিজিয়নে পড়ছে। তার প্রবাবিলিটি আমরা ডিফাইন করছি এখানে কোন ক্রিটিক্যাল রিজিয়নে পড়ছে? এটা হচ্ছে W1 ক্রিটিক্যাল রিজিয়নে পড়ছে। তো সেইটার প্রবাবিলিটিকে আমরা ধরে নিচ্ছি আলফা 1, ঠিক আছে? ঠিক একই ভাবে এইরকম ভাবেই আমরা কিন্তু এটার পাওয়ার অফ টেস্টটাকে ডিফাইন করতে পারি। পাওয়ার অফ টেস্টটাকে আমরা দেখো আগের মতো করে, এই যে এইখানে এটা যেহেতু এটার ক্ষেত্রে যদি চিন্তা করো সেটা হচ্ছে একই জিনিস, এটার ক্ষেত্রে ক্রিটিক্যাল রিজিয়ন W আর এটার ক্ষেত্রে ক্রিটিক্যাল রিজিয়নটা W1। তো যার কারণে এখানে আমরা ধরেছি বিটা 1 আর এখানে ধরেছি আমরা বিটা 2। কাজ কথা কিন্তু একই। তো আমাদের কি করতে হবে? আমাদের প্রুফ করতে হবে 1 মাইনাস বিটা, তার মানে হচ্ছে এই যে W যে ক্রিটিক্যাল রিজিয়নটা, সেই ক্রিটিক্যাল রিজিয়নের পাওয়ারটা এই W1 ক্রিটিক্যাল রিজিয়নের চেয়ে বড়। এটা যদি আমরা প্রুফ করতে পারি তাহলে আমাদের এটা মোস্ট পাওয়ারফুল টেস্ট আমরা বলতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? দেখো আবারও বলছি যে আমাদের কি করতে হচ্ছে তাহলে, যে আমরা এখানে আগের W1 এর W যে ক্রিটিক্যাল রিজিয়নটা ছিল তার লেভেল অফ সিগনিফিকেন্স আমরা একটু আগে দেখিয়েছি, এবং W1 আমরা আরেকটা ক্রিটিক্যাল রিজিয়ন ধরলাম, সেটার লেভেল অফ সিগনিফিকেন্স বা আলফা 1 ধরলাম। দুটোর ক্ষেত্রে আমরা অ্যাকচুয়ালি ধরে নিব যে দুটোর সাইজটাই প্রায় সেম, লেস দ্যান অর ইকুয়াল টু আলফা। এখন এই W এর ক্ষেত্রে, অর্থাৎ ক্রিটিক্যাল রিজিয়ন W এর ক্ষেত্রে আমরা পাওয়ার ফাংশন যেটা বা পাওয়ার অফ দ্য রিজিয়নটাকে ডিফাইন করলাম এইভাবে। এটা তোমরা একটু আগেও বারবার করে বলেছি যে পাওয়ার অফ দ্য রিজিয়নটাকে আমরা ডিফাইন করলাম ফর ক্রিটিক্যাল রিজিয়ন W। এটাকে এইভাবে যদি ডিফাইন করে থাকি তাহলে W1 ক্রিটিক্যাল রিজিয়নের জন্য আমরা পাওয়ারটাকে ডিফাইন করতে পারি এটা। তো আমরা এখন এইটাকে, এই ডাব্লিউটাকে কখন মোস্ট পাওয়ারফুল বলবো? যখন এইটার পাওয়ারটা এই W1 পাওয়ারের চেয়ে বেশি হবে। তার মানে আমাদেরকে ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট 1 মাইনাস বিটা ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মাইনাস বিটা 1। এটা প্রুভ করতে পারলে হবে। এখন দেখো তাহলে আমরা কি করছি, আমরা একটা ক্রিটিক্যাল রিজিয়ন ধরেছি W, এখানে আমরা একটা ক্রিটিক্যাল রিজিয়ন ধরেছি W যেখানে A ইজ ইন C, আরেকটা ক্রিটিক্যাল রিজিয়ন W1। এই পুরোটা মিলেই কিন্তু আমাদের এই স্যাম্পল স্পেসটা। দেখো দুটো ক্রিটিক্যাল রিজিয়ন মধ্যে মিলেই হচ্ছে আমাদের এসটা। তাহলে আরেকটা ক্রিটিক্যাল রিজিয়ন আমরা ধরে নিয়েছি W1, W1 is equal to B union C, দ্যাট মিন্স এইটা পুরোটা মিলেই হচ্ছে আমাদের এইটা। সিন্স ধরে নিচ্ছি আসলে সি ধরে নিচ্ছি আপাতত এমটি, এবং W এবং W1 হচ্ছে ডিসজয়েন্ট। যদি এমন হয় আলফা 1 লেস দেন আলফা, অর্থাৎ যদি আমরা ধরে নেই যে এটার এটার সাইজটা এটার চেয়ে ছোট, ভুলের মাত্রাটা ছোট অথবা সমান, যদি এরকম হয় তাহলে আমরা লিখতে পারি কি, এইভাবে লিখবো না? দেখো একটু আগে আমরা L1 লেস দেন ইকুয়াল টু, যদি সরি আলফা 1 লেস দেন ইকুয়াল টু আলফা হয়, তাহলে অবশ্যই আমরা এটাকে এই আলফা 1টাকে আমরা কি এইভাবে ডিফাইন করবো না, এবং আলফাটাকে ডিফাইন করবো এইভাবে। দ্যাট মিন্স
অর্থাৎ এটাকে আমরা বলছি এটা, আর এটাকে বলছি আমরা এটা, আর কিছু না। ঠিক আছে? এখন দেখো যে এই W1 মানে কি? এই W1 দেখো B ইউনিয়ন C, এই দুটো যোগ, তাহলে আমরা এটাকে লিখতে পারি B ইউনিয়ন C L নট dx লেস দেন ইকুয়াল টু, আবার W ইজ ইকুয়াল টু কি? এই দুটো, এটা A ইউনিয়ন C, তাহলে আমরা এটাকে লিখতে পারি কি? নোটেশনটা না দিলে, তাহলে এটাকে আমরা A ইউনিয়ন C L নট dx লিখলাম। জাস্ট হচ্ছে আমরা এই যে আমাদের গ্রাফ যেটা আছে সেখান থেকে দেখে আমরা বলে দিতে পারি। এখন বি ইউনিয়ন সি এটা সমান, আমরা ধরে নিচ্ছি এটা কি পুরো রিজিয়নটাই হচ্ছে বি, এটা পুরোটা, এটা তো সিটা হচ্ছে দুটো ওভারল্যাপ করেছে, তাহলে এটাকে আমরা পুরোটাকে বলতে পারি কি এটা বি এল ডি এল নট ডিএক্স, আর এটাকে আমরা পুরোটাকে বলতে পারি কি এ। দেখো এটাকে জাস্ট হচ্ছে ইন্টিগ্রাল এ এল নট ডিএক্স। ঠিক আছে? এখন এটাকে আমরা পরবর্তীতে কি করতে পারি, তার মানে এটা সমান আমরা লিখতে পারি ইন্টিগ্রাল এ নট এল নট ডিএক্স গ্রেটার দেন ইকুয়াল টু, এটা ওই পাশে চলে গেল, সিম্বলটা চেঞ্জ হয়ে গেল, ইন্টিগ্রাল বি এল নট ডিএক্স, এটা আমাদের ইকুয়েশন বি। হ্যাঁ, এখন যেহেতু এ ইজ ইন ডাব্লিউ, এটা কোথায় আছে? ডাব্লিউ তে ক্রিটিক্যাল রিজনের ভিতরে আছে। সুতরাং এই যে আমি এখানে তোমাদের যে 6.5 যেটা আমাদের প্রথম যে আমরা যে লেমাটা ধরেছিলাম, যেটা প্রুফ করার জন্য আমরা ধরেছিলাম, সেইখানকার এটা আমি এখানে নিয়ে এসেছি। 6.5 এ কি ছিল? আমরা দুটো ক্রিটিক্যাল রিজনকে ডিফাইন করেছিলাম না? একটা ডাব্লিউ ছিল, ক্রিটিক্যাল রিজন না, একটা ক্রিটিক্যাল রিজন আর একটা এক্সেপ্টেড রিজনকে ডিফাইন করেছিলাম, যেখানে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ছিল এক্স ইজ ইন ডাব্লিউ L1 গিভেন L1 বাই L0 গ্রেটার দেন ইকুয়াল টু কে, এটা আমাদের 6.5 এ ছিল। তো সেখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা কি বলতে পারি? L1 গ্রেটার দেন এল নট কে ইন্টু এল নট লিখতে পারি না? অর্থাৎ আমরা এখান থেকে দেখো এটাকে আমরা কিন্তু এরকম করে লিখতে পারতাম, তাই না? এল নট গ্রেটার দেন কে, সরি এটা হচ্ছে L1 কে এল নট, এভাবে আমরা লিখতে পারি। তো এই এটাই আসলে আমরা এখানে এক্সপ্রেস করেছি, এই যে এখানটায় আমরা এটাই এক্সপ্রেস করেছি। দেখো কিভাবে করেছি, সেটা হচ্ছে যে এই যে এখন দেখো L1, হ্যাঁ, L1 যেটা সেটা হচ্ছে কি এই L1 dx, তো L1 টা কোথায় আছে আমাদের? এখান থেকে এইটাকে দেখো, এই সরি, এখান থেকে যদি আমরা যেহেতু এটা এ কনসিডার করেছি, এর বিষয়টা নিয়ে কথা বলছি, অর্থাৎ এই ডাব্লিউ ক্রিটিক্যাল রিজন নিয়ে কথা বলছি, সুতরাং ইন্টিগ্রাল এ, এখান থেকে আমরা বলবো L1 গ্রেটার দেন কে ইন্টু এল নট ডিএক্স। এই যে দেখো ইন্টিগ্রাল এ L1, যেহেতু এটা আবারও বলছি যেহেতু এটা ডাব্লিউ, সুতরাং এটা কোথায় থাকবে? এটা এই 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 পাশেই থাকবে, ইন্টিগ্রাল এ হবে, যেহেতু এটা ডাব্লিউ ক্রিটিক্যাল রিজন, তাহলে এ ইন্টিগ্রাল এ L1 dx গ্রেটার দেন কে ইন্টিগ্রাল এল নট ডিএক্স, এই পর্যন্ত ওকে। ঠিক আছে? এখন এখান থেকে দেখো এই পর্যন্ত আমাদের এই আমরা এখান থেকে পাচ্ছি, এটা থেকে পাচ্ছি বা এখান থেকে পাচ্ছি এই পর্যন্ত। এখন এখান থেকে দেখো, এটা থেকে এখান থেকে আমরা আবার কি পাচ্ছি? ইন্টিগ্রাল এ এল নট ডিএক্স গ্রেটার দেন ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল বি এল নট ডিএক্স। তো সুতরাং এইটা সমান আমরা এটা বলতে পারি, এটা আমরা এখান থেকে দিয়ে দিলাম। ঠিক আছে? এই দুটো মিলে আমাদের এখান থেকে এটা চলে আসবে। ক্লিয়ার কিনা তোমরা? এইটা আমরা পেয়েছি কোথা থেকে? আমরা পেয়েছি এখান থেকে। L1 সাইড চেঞ্জ করো, মানে L1 গ্রেটার দেন কে ইন্টু এল নট ডিএক্স, এটা আমরা এই পর্যন্ত পেলাম, এখানে পেলাম, এই যে এখানটা, সরি এটা এটা এখানে আমরা পেলাম, আর এইখান থেকে এই বাকি এইটুকু হচ্ছে আমার এটা থেকে এসেছে, এল এল ইন্টিগ্রাল এল এল নট ডিএক্স গ্রেটার দেন ইকুয়াল টু বি। যদি এটা গ্রেটার দেন এইটা হয়, তাহলে আমরা এখান থেকে এটা অবশ্যই লিখতে পারি কে ইন্টু দেখো এই যে এটা চলে আসলো, কে এটা জাস্ট বসবে, আর বাকি এই পোর্শনটুকু এখানে বসে যাবে। দেখো তোমরা ক্লিয়ার হয়েছে কিনা? এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে? তাহলে এটাকে আমরা দেখো আমরা দিয়েছি
6.81। আমাদের জিনিসটা কি হলো, ইন্টিগ্রাল a L1 dx গ্রেটার দেন k ইনটু ইন্টিগ্রাল a নট dx গ্রেটার দেন ইকুয়াল টু k ইন্টিগ্রাল b L নট dx। তো এটা কিন্তু পুরো উল্টো ফর্মটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। তার মানে এইটা লেস দেন এইটা লেস দেন এইটা, এটাও কিন্তু আবার পরবর্তীতে লাগবে। এখন দেখো যে আবার আমরা ওই যে যে লেমাটাতে আমরা শুরু প্রথমেই লিখেছিলাম, সেখানে আমরা এই এই আরেকটা শর্ত অ্যাড করেছিলাম, অর্থাৎ ডাব্লিউ বার ইজ ইকুয়াল টু আমরা দিয়েছিলাম কি L1 x is in S which is L1 given L1 by L0 less than equal to K, অর্থাৎ ওটা ছিল আউটসাইড দ্য রিজিয়ন, এটা হচ্ছে ইনসাইড দ্য রিজন, এটা হচ্ছে আউটসাইড দ্য রিজন, অর্থাৎ ডাব্লিউ বার। তো সেখান থেকে আমরা কি পাই দেখো, তাহলে L1 বাই L0 লেস দেন ইকুয়াল টু K, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি x গুলো কি ফর অল x ইজ ইন ডাব্লিউ বার, যখন অবজারভেশন গুলো ডাব্লিউ বারে পড়বে, অর্থাৎ আউটসাইড দ্য রিজিয়নে পড়বে। এই যে এটা ক্রিটিক্যাল রিজিয়ন ছিল, সেই ক্রিটিক্যাল রিজিয়ন না পড়ে তার বাইরে পড়বে, তখন সেটা কি হয়ে যাবে, অবশ্যই ডাব্লিউ বারে হয়ে যাবে, ডাব্লিউ বার হয়ে যাবে। তো এটাকেও ঠিক আগের মতো করে আমরা কি লিখতে পারি, এই ইন্টিগ্রাল ডাব্লিউ বার, যেহেতু এটা ডাব্লিউ বারে পড়বে, তাহলে ইন্টিগ্রাল ডাব্লিউ বার L1 dx, এটাকে ওই পাশে নিয়ে যাও, k ইনটু ইন্টিগ্রাল ডাব্লিউ বার L0 dx, এই লাইন থেকে আমরা কিন্তু এটা পেতে পারি। এখন দেখো যে this result also holds for any subset of W bar, say W bar is in intersect W1 is equal to B, তাহলে এটা W বার হচ্ছে এটা যে কোনো W বারের যে কোনো সাবসেটের জন্য এটা প্রযোজ্য, ঠিক আছে। সুতরাং W বার এবং W1 সব মিলেই হচ্ছে আমাদের কি বিটা। তাহলে এখান থেকে দেখো এটা এটা যদি আমাদের ডাব্লিউ রিজিয়নটা হয়, তাহলে আমাদের এই ডাব্লিউ বার রিজিয়নটা কোথায় পড়ছে, এই বি রিজিয়নে পড়ছে, তাই না, ডাব্লিউ বারটা। তাহলে আমরা এখানে এইটাকে কি বলতে পারি, এটা কোন রিজিয়নে, বি L1 dx লেস দ্যান ইজ ইকুয়াল টু k ইন্টিগ্রাল বি L0 dx। এটা আবার দেখো লেস দ্যান ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল a L1 dx। ওই যে একটু আগেই তোমাদের যে কথাটা আমি বলছিলাম যে এই ইকুয়েশনটা, এখানেও আমি আবার ইকুয়েশনটা দিয়ে দিয়েছি যে ফ্রম 16.81, সেই 16.81টা আমি এখানে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তো দেখো জিনিসটা কি দাঁড়াচ্ছে, যে আমরা এখান থেকে পেয়ে গেলাম এটা, ঠিক আছে। তো এইটুকু পর্যন্ত আমরা পেতে পারি, বাকিটুকু অংশ কিন্তু আমার ওই ইকুয়েশন থেকে আসে। এটাকে তোমরা অর্থাৎ মানে এই পর্যন্ত হচ্ছে আমাদের, আমরা এখান থেকে পেয়েছি, এখান থেকে পেয়েছি, ঠিক আছে, এই জায়গা থেকে পেয়েছি। তো বাকি এটা কোথা থেকে আসলো, এইটুকু কোথা থেকে আসলো, এই যে তোমার ইকুয়েশনটা আছে, এটা একটু আগে যে ইকুয়েশনটা পেয়েছি এটা উল্টো করো, অর্থাৎ কে ইন্টিগ্রাল বি এল ডিএ এল নট ডিএক্স লেস দেন ইকুয়াল টু কে ইন্টিগ্রাল এ এল নট ডিএক্স লেস দেন ইন্টিগ্রাল এ L1 dx। তার মানে হচ্ছে এইটা, অর্থাৎ এই যে আমরা এটা লেস দেন কোনটা হবে, এটা হবে, লিখতে পারি আমরা, ঠিক আছে। সুতরাং আমরা যে এই পর্যন্ত এখান থেকে লিখলাম, সুতরাং এইটা লেস দেন আমরা এটা লিখতে পারি, এখান থেকে চলে আসবে। তোমরা একটু হাতে কলমে জিনিসটা নিয়ে কাজ করবা, তাহলেই তোমাদের বুঝতে পারবা, আরো ক্লিয়ার হয়ে যাবা, ক্লিয়ার নিশ্চয়ই, যে এটা তো আমরা এখান থেকে পেলাম এই জায়গা থেকে। আর এই যে এটার পরে যে আমরা এই ইনইকুয়ালিটিটা লিখলাম, সেটা কোথা থেকে আসলো, সেটা আসলো এখান থেকে, অর্থাৎ কে কে ইন্টিগ্রাল বি এল নট ডিএক্স, এটা লেস দেন যদি লিখো, এখানে উল্টা করে লিখো, তাহলে এটা লেস দেন এটা হবে, এটা লেস দেন এটা হবে, তাহলে আমরা এইটা লেস দেন নিশ্চয়ই এটা বলতে পারি, ঠিক আছে। সেইখান থেকে এটা আসছে। আবারও বলছি, যেহেতু এইটা লেস দেন এইটা, এটা লেস দেন এইটা, সুতরাং এইটা লেস দেন এটা বলতে পারি। তো এখান থেকে আমরা এইটা লেস দেন এটা বলে দিলাম, ঠিক আছে। এটা তো আমার এই যে এইটা আছে, তো এইটা লেস দেন আমরা এটা বলে দিলাম সরাসরি। তো পেয়ে গেলাম আমরা। এখন
এখন বোথ সাইডে আমরা সি যোগ করে দিই। আসলে আমাদের যেই ক্রিটিক্যাল রিজিয়ন ছিল সেই রিজিয়নের ক্ষেত্রে আমরা পুরো রিজিয়নটা যদি পেতে চাই তাহলে আমাদের এই যে মাঝখানে যে এমটি জায়গাটা ছিল সেটা আমাদের অ্যাড করতে হবে, না হলে আমরা কিন্তু ফুল রিজিয়নটা পাচ্ছি না। তাহলে আমরা বোথ সাইডে যদি সি যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এইটা পেয়ে যাব ডাব্লিউ আর এটা পেয়ে যাব কি ডাব্লিউ1। এখন দেখো অ্যাডিং সি ইন্টিগ্রাল সি L1 dx অন বোথ সাইড, ঠিক আছে। তাহলে বোথ সাইডে আমরা যখন যোগ করলাম তখন দেখো এটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা কি পাচ্ছি। তো এই বি এর সাথে যখন আমরা সি যোগ করে দিচ্ছি তাহলে এটা কি পেয়ে যাচ্ছি, ডাব্লিউ1 পেয়ে যাচ্ছি। তাহলে এখানে আর ডাব্লিউ1 লিখে দিলাম L1 dx লেস দেন ইকুয়াল টু আমরা কি পাচ্ছি এখানে দেখো, এই যে ইন্টিগ্রাল এ এটা, তো এটা থেকে আমরা কিন্তু আমরা মাথায় রাখবা যে এইটা এরপরে হচ্ছে এইটা, ঠিক আছে। এটা থেকে আমরা এটাতে চলে আসছি। তো এইটা যদি এই এর সাথে যদি আমি আবার সি যোগ করি তাহলে আমরা কোন রিজিয়নটা পাচ্ছি, ডাব্লিউ রিজিয়নটা পাচ্ছি। তাহলে এখান থেকে আমরা অর্থাৎ এই জায়গা থেকে আমরা এটাকে লিখতে পারি ডাব্লিউ ইন্টিগ্রাল ডাব্লিউ L1 dx। আবারও আমি একটু দেখিয়ে দেই সিম্বল দিয়ে। এই দেখো এই জিনিসটা আমরা যোগ করেছি কার সাথে, ওর সাথে যোগ করলাম আর এটার সাথে যোগ করলাম, ঠিক আছে। অনেক নোটেশন আছে, বাকি নোটেশন গুলো আমি ইরেজ করে দিচ্ছি। দেখো তাহলে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে কি, যে এই যে বি ইন্টিগ্রাল L1 dx এর সাথে আমি অর্থাৎ এই যে বি এইটুকু এটার সাথে আমি যখন সি যোগ করছি তাহলে আমি পুরো ডাব্লিউ1টা পেয়ে যাচ্ছি। এই ডাব্লিউ1টা আমরা এখানে লিখলাম, এই যে এটার সাথে আমি কি করছি আবারও বলছি, এটার সাথে যোগ করছি, তাই না। এই যে এখানে আমরা এটার সাথে যোগ করছি আর এটার সাথে যোগ করছি, অর্থাৎ এটার সাথে যোগ করছি এই সি, এই L1 C1 এটার সাথেও যোগ করছি আর এটার সাথে যোগ করছি। তাহলে আমাদের কি পেয়ে যাচ্ছি দেখো, তাহলে দেখো এটার সাথে যখন এটা যোগ করছি আমরা কিন্তু এই যে আবার বলছি যে ডাব্লিউ এটা পেয়েছি, এটাও তোমাদের পিছন থেকে আমি নিয়ে আসছি তোমাদের বোঝার জন্য। আবার এটার সাথে যখন আমি এটা যোগ করছি তখন আমরা পেয়ে যাচ্ছি ডাব্লিউ L1 dx। দেখো এটা ডাব্লিউ L1 dx। তো এখন দেখো যে এর আগে এই যে পাওয়ার ফাংশনটা আমরা বলেছিলাম সেই ক্ষেত্রে আমরা এইটাকে এইটা কি 1 মাইনাস তোমার এটাকে আমরা 1 মাইনাস বিটা 1 বলবো না, আর এটাকে আমরা বলবো 1 মাইনাস বিটা, ঠিক আছে। দেখো এখানে আমাদের যে জিনিসটা হচ্ছে এই অ্যাকচুয়ালি এখান থেকে আমরা লিখতে পারি কি 1 মাইনাস বিটা 1 লেস দেন ইকুয়াল টু হয়েছে 1 মাইনাস বিটা, তাই না। এইটা মানে হচ্ছে কোথায় গেল, এটা মানে হচ্ছে আমার কি, এটা মানে হচ্ছে আমার এটা 1 মাইনাস বিটা, আর এটা মানে হচ্ছে আমার 1 মাইনাস বিটা 1 আর এটা মানে হচ্ছে আমার 1 মাইনাস বিটা। তো এখন যদি আমার 1 মাইনাস বিটা 1 লেস দ্যান ইকুয়াল টু 1 মাইনাস বিটা হয় তাহলে আমরা কি বলবো, 1 মাইনাস বিটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 মাইনাস বিটা 1। তাহলে এটাই তো আমাদের প্রমাণ করতে হয়েছিল, তাই না। সুতরাং আমরা এখন প্রমাণ করলাম যে রাইট 1 মাইনাস বিটা ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1 মাইনাস বিটা 1। সো 1 মাইনাস বিটাটা কার ছিল, এই যে ডাব্লিউ ছিল, ডাব্লিউ ছিল না, ডাব্লিউ ক্রিটিক্যাল রিজিয়ন ছিল, আর এটা ছিল আরেকটা ক্রিটিক্যাল রিজিয়ন যার পাওয়ারটা হচ্ছে 1 মাইনাস বিটা 1। যেহেতু 1 মাইনাস বিটা 1 আর এটার পাওয়ার হচ্ছে 1 মাইনাস বিটা, যেহেতু আমরা দেখলাম যে ডাব্লিউ ক্রিটিক্যাল রিজিয়নের পাওয়ারটা ডাব্লিউ1 এর চেয়ে বড়, সুতরাং ডাব্লিউ ক্রিটিক্যাল রিজিয়নটাকে আমরা বলবো মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজিয়ন এবং এই টেস্টটাকে বলবো আমরা মোস্ট পাওয়ারফুল টেস্ট। আরেকটা রিমার্কস তোমরা এখানে একটু দেখো, সেটা হচ্ছে যেহেতু let W define of the above theorem be the most powerful critical region of size alpha for testing H naught theta is equal to theta naught against H1 theta is equal to theta 1,
and let it be independent of theta 1 is in theta 1, তার মানে থিটা এটা হচ্ছে ওমেগা, হ্যাঁ, x is in ওমেগা, আর এটা সমান হচ্ছে ওমেগা মাইনাস ওমেগা থিটা, হয় ওমেগা থিটা মানে ক্যাপিটাল থিটা কি অ্যাকচুয়ালি, যদি আমরা এটাকে প্যারামিটার স্পেস হিসেবে ডিফাইন করতে পারি, আর থিটা নট ইজ দ্য প্যারামিটার স্পেস আন্ডার এইচ নট। Then we say that critical region W is uniformly most powerful critical region of size alpha for testing H naught, theta is equal to theta naught against H1, theta is in theta 1, ঠিক আছে? তাহলে আমরা ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজনটাও বললাম, আমরা একটু আগেও এটা মেনশন করেছি যে ইউনিফর্মলি মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজনটা কখন বলবো, যদি আমাদের অল্টারনেটিভ হাইপোথিসিসটা কি হবে, কম্পোজিট হবে, তখন এটাকে আমরা বলবো মোস্ট পাওয়ারফুল ক্রিটিক্যাল রিজন। তো আশা করছি তোমাদের নিউম্যান পেয়ারসন্স লেমা সমস্যা হবে না। তো তারপরে যদি কোথাও কোনো অসুবিধা হয় তাহলে তোমরা আমাকে নোটিস করো, আমি পরবর্তীতে এটা ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত থাকুক, আল্লাহ হাফেজ, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।